বৃদ্ধাশ্রম থেকে শাশুড়ি মাকে চিঠি এক পুত্রবধূর। পূজনীয় মা, এই মা কথাটা আমি কোনোদিনও আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে খুব ইচ্ছা হলো একটা চিঠি লেখার, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা। আমি সেই বৃদ্ধাশ্রমেই আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমেই, তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাও এই চিঠি লিখছি যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। বিয়ে হওয়ার পর থেকে আমি দেখেছিলাম সংসারটাকে আপনি নিজের হাতে রেখেছিলেন। এটা আমার সহ্য হতো না, আমার মনে হতো যেন আমি বন্দী হয়ে আছি। কিন্তু এটা বুঝতাম না যে মাথার উপর একজন অভিভাবক থাকাটা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন, বৌমা যতটা খাবে ততটা নাও, লোকসান করো না, এই কথাটা আমার অসহ্য লাগতো। কিন্তু এখন আমি বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি তো। আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি, লোকসান করতে মানা করেছিলেন। আপনার হাতে আপনার ছেলে যখন মাসিক বেতন তুলে দিত তখন আমার অসহ্য লাগতো। মনে মনে ভাবতাম, কি রে, আপনার কাছ থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাব তার কর্মস্থলে। আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নি, কান্নাকাটি করে। বেশ ভালোই ছিলাম দুজনে, কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলল, তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে। আপনি সব কাজ করতেন, আমার সেবাও করতেন, তাও যেন আপনাকে অসহ্য লাগতো। আমারও একটা পুত্র সন্তান হয়, আমার সন্তানও আস্তে আস্তে বড় হতে থাকে, সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে। আমার এই ঠাম্মা শব্দটা অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা যত গল্প শোনাতে থাকেন। ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটো রুম ছিল, একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম, অপরটিতে আমার ছেলে আর আপনি। ছেলে বড় হচ্ছে, তাই আর একটা রুমের প্রয়োজন ছিল। আপনার ছেলে আর আমি যুক্তি করলাম দেশের জমি বাড়ি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না, এটা বলে যে ওটা আপনার শ্বশুরের ভিটা, ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সইটা করলেন। আপনার সাথে আমার কোনো মতেই বনিবনা হতো না, তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই, মনে মনে ভাবলাম যাক, বাঁচা গেছে। এরপর ছেলে বড় হলো, তার বিয়ে দিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গেয়ভূত নই, তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে, কিন্তু তা হয়নি। আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত হচ্ছিল। যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো, ঠিক সেই সেই বিষয়ে আমার সাথে বৌমার তর্ক হতে লাগলো। হঠাৎ করেই আপনার ছেলের স্ট্রোক হয়, সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে। আপনার ছেলের বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না, বৌমা থাকতে চায় ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে আমার ছেলে আর বৌমা বোঝায় ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে আর বাদবাকিটা ভাড়া দেবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতো আমিও কিছুতেই সই করতে চাইনি, কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ছিল মাত্র দুটো রুম আর একটা কিচেন। আমি আমার ছেলেকে বললাম, কিরে আমার রুম কোথায়? ছেলে বলল,
তোমার রুমে দরকার কি মা? তুমি আমাদের মেয়ের সাথেই মেয়ের রুমে থাকবে। নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম। নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে। আসলে ওর চাই একটা নিজস্ব রুম। তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। আমি আজ বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমে আপনিও ছিলেন। ভাগ্যের কি পরিহাস, আমি কোনোদিনও ভাবিনি একই রকম ঘটনা আমার সাথেও ঘটবে। রক্তের গরম, টাকার গরম আর যৌবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই। ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। এটা যদি আমি আগে বুঝতাম তাহলে এই দিন হয়তো আমাকে দেখতে হতো না। আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি, মা, পারলে আমায় ক্ষমা করে দেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।